খালেদা জিয়ার জানাজার দিনে পাক ভারত দুই দেশের কূটনীতিকরাই বাংলাদেশে এসেছিলেন। উদ্দেশ্য পরিষ্কার থাকলেও এই সফর নিয়ে এক পশলা রাজনীতি হয়ে গেছে এরই মধ্যেই। দেখা গেল পাক স্পিকারের সাথে ডক্টর ইউনূসের হাস্যোজ্জ্বল ছবি, অথচ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে হলো না কোনো বৈঠক। প্রশ্ন উঠেছে, এমনটা হলো কেন? ভারতের সাথে সম্পর্ক যা গেছে তা কি একেবারেই গেছে? এমন প্রশ্ন উঠছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদায় বেলায় ঢাকার রাজপথে যখন শোকের আবহে বিদেশি অতিথিদের ভিড়, তখন সবার নজর ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপরে। চলমান টানাপোড়েনের মধ্যেই ভারতের কোন শীর্ষ প্রতিনিধির এই সফর ঘিরে নানান কৌতূহল ছিল। কিন্তু দিন শেষে যখন দেখা গেল পাকিস্তানের স্পিকার কিংবা নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিক বৈঠক করেছেন, অথচ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তেমন কোনো দ্বিপাক্ষিক আলোচনা হলো না, তখন কূটনীতির অলিন্দে গুঞ্জন শুরু হওয়াটাই স্বাভাবিক। বিশেষ করে পাকিস্তানের স্পিকার সর্দার আয়াজ সাদিকের সঙ্গে প্রধান উপদেষ্টার হাস্যোজ্জ্বল ছবি যখন সামনে এলো, তখন প্রশ্নটা আরো জোরালো হয়ে উঠল, ভারতের সঙ্গে কি বর্তমান সরকারের দূরত্বটা আরো স্পষ্ট হয়ে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কূটনৈতিক এবং সরকারি ভাষ্যগুলো বিশ্লেষণ করলে বেশ কিছু দিক বেরিয়ে আসে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে অনেকটা সহজভাবে দেখার চেষ্টা করেছে। তাদের মতে এই সফরগুলো ছিল অত্যন্ত সংক্ষিপ্ত এবং মূল উদ্দেশ্য ছিল শ্রদ্ধা নিবেদন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বৈঠক না হলেও সরকারের উচ্চ পর্যায়ের যোগাযোগ কিন্তু একদমই ছিল না তা নয়। জানাজার আনুষ্ঠানিকতার ফাঁকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মতে এই সফরকে একান্তভাবে রাজনৈতিক বা রাষ্ট্রীয় সম্পর্কের মাপকাঠিতে বিচার করা ঠিক হবে না। জয়শঙ্কর এসেছিলেন একটি শোক অনুষ্ঠানে যোগ দিতে এবং পুরো সময় উপস্থিত থেকে তিনি তার রাষ্ট্রীয় সৌজন্য পালন করে ফিরে গেছেন। তবে কূটনৈতিক বিশ্লেষকদের চিরে তো আর এত সহজে ভেজে না। তাদের চোখে বিষয়টি কেবল সময়ের অভাব বা সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ নয়। অনেক বিশেষজ্ঞ মনে করছেন ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক না হওয়াটাকে অনেকে ভারতের পক্ষ থেকে এক ধরনের অপেক্ষা করো এবং দেখো নীতি হিসেবে দেখছেন। আবার বাংলাদেশের পক্ষ থেকেও খুব বাড়তি আগ্রহ দেখানো হয়েছে তেমনটিও মনে হচ্ছে না। সাবেক রাষ্ট্রদূতদের মতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দিল্লির যে এক ধরনের শীতল সম্পর্ক চলছে, এই সফর হয়তো সেই বরফ পুরোপুরি গলাতে পারেনি। কিন্তু জয়শঙ্করের উপস্থিতির মাধ্যমে ভারত অন্তত এই বার্তাটি দিতে চেয়েছে যে তারা বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতাকে অস্বীকার করছে না এবং সম্পর্কের জট খোলার একটা প্রাথমিক চেষ্টা তাদের পক্ষ থেকে রয়েছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো শোক বার্তা নিয়ে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা এবং তার হাত ধরে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাওয়ার যে ইঙ্গিত দেওয়া হয়েছে তা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন এক মেরুকরণের আভাস দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন ভারত হয়তো বুঝতে পেরেছে যে গত দেড় দশকে বাংলাদেশের অভ্যন্তরীণ আবেগ বুঝতে তাদের কিছুটা ভুল হয়েছিল। এখন তারা বিএনপির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে এই দূরত্ব ঘোচাতে চায়। তারেক রহমানকে লেখা চিঠিতে যেভাবে নতুন সূচনার কথা বলা হয়েছে তা থেকে স্পষ্ট যে ভারত এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে তাদের চাল দিতে শুরু করেছে। ভারত হয়তো দেখছে আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল, তাই তারা এখন থেকেই দলটির সঙ্গে নতুন করে সেতু বন্ধন তৈরি করতে চাইছে। অন্যদিকে পাকিস্তানের স্পিকারের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকটি ছিল অনেকটা আনুষ্ঠানিক এবং সেখানে দুই দেশের ঝুলে থাকা সম্পর্ক এগিয়ে নেবার সরাসরি বার্তা ছিল। পাকিস্তানের এই অতি আগ্রহ এবং ভারতের আপাত দূরত্ব বজায় রাখা, এই দুয়ের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশের বর্তমান সরকার ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। ডক্টর ইউনূস হয়তো এই মুহূর্তে ভারতের সঙ্গে কেবল আনুষ্ঠানিকতায় আটকে না থেকে কাজের মাধ্যমে সম্পর্কের গভীরতা মাপতে চাইছেন। শেষ পর্যন্ত জয়শঙ্করের এই সফরটি সরাসরি কোনো বৈঠক উপহার না দিলেও ভারতের পরিবর্তিত অবস্থানটি পরিষ্কার করে দিয়েছে, ভারত এখন আর কেবল একটি নির্দিষ্ট দলের উপর নির্ভর না করে বাংলাদেশের মূল রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ বাড়াতে আগ্রহী। দেশের রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের টকশো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।